এবং সামনে উপস্থিত আমার ব্যাচমেট, আমার বন্ধুরা এবং উপস্থিত জুনিয়র সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে বক্তব্য শুনতে শুনতে অনেকেই বিরক্ত হতে পারছি। আচ্ছা, আমি বেশিক্ষণ সময় নেব না। আহ, এতক্ষণ ধরে 7 বছর কথা শুনছিলাম। আসলে আমার মনে হচ্ছিল না যে অনুষ্ঠানটা আসলে আমাদের বিদায়ের অনুষ্ঠান। মানে মন থেকে এখন আসছে না যে আসলে আমাকে ছাড়তে হবে, ডিপার্টমেন্টে আর আসবো না। তো একটু স্মৃতিচারণ করি, এইটুকুই আর কি। মনে হয় না আর কখনো এরকম সুযোগ হবে সবার সামনে এভাবে কিছু বলার। আমার কাছে আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্ট বলা যায় যে অনেক সাধনার ফল। আমি আসলে ভর্তি পরীক্ষায় সেকেন্ড লাস্ট, তৃতীয় মেধা তালিকায় দেখা যাচ্ছে যে ভর্তি সবশেষ এই ইউনিটে আর কি। দেখা যাচ্ছে যে তখন বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলন ছিল, ভিসি বিরোধী আন্দোলন। ওখানে দেখা যায় যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একদম অষ্টম লিস্টে আমার নাম। তো আমি তখন ছিলাম হাজি দামেছে। আমি হলের মধ্যে প্রত্যেকদিন ল্যাপটপে শুধু মেরিট লিস্ট চেক করতাম যে আসলে আমি আমার ছোটবেলা থেকে স্মৃতি করার ইচ্ছা ছিল। তো ভাবতাম যে সব সময় যে আমার স্বপ্নটা পূরণ হবে কিনা। আহ, ওই ইউনিভার্সিটিটাও ভালো লাগছিল না, মানে মনে হতো যে সিএসি পড়বো। তো যখন অষ্টম লিস্টে আর কি চান্স পাই, মানে বলে না যে আকাশের চাঁদ হাতে পাওয়া, ব্যাপারটা আসলে আমার কাছে তাই। সবসময় মনে হয় যে আহ, পাইলাম আর কি। তো ভর্তির ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। আহ, অনেক ঝামেলার পর মোটামুটি যখন ভর্তি হলাম, সবসময় আমার কাছে এই ডিপার্টমেন্ট অনেক মূল্যবান মনে হতো। আর আমি তো অত ভালো স্টুডেন্ট না। আমার কাছে আসলে বিশ্ববিদ্যালয় মানে মনে হতো যে গিটার হাতে আড্ডা দেওয়া, ব্যাপারটা তাই। তো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর কিন্তু আমার ওই রকম অবস্থা যে সবই করতাম। আমার এটা বলতে হয় যে ভাগ্যবান যে আমার একটা ভালো ফ্রেন্ড সার্কেল ছিল। আহ স্ট্যাটাস লিখে পোস্ট দিত, সেগুলো নিয়ে গান করতাম আমরা। ছোট গল্প লিখে পোস্ট করতো, ওটা দিয়ে আমরা শর্ট ফিল্ম তৈরি করতাম, মিউজিক ভিডিও, অ্যানিমেশনের শখ ছিল, আমরা কি অ্যানিমেশন শর্ট ফিল্মও তৈরি করছিলাম। আসলে বলতে গেলে সবই করছিলাম পড়াশোনা বাদে। আর প্রত্যেক পরীক্ষায় পরীক্ষা তো দিতাম যেমন তেমন, কিন্তু পরীক্ষাটা যে হতো তার আগে যে পরীক্ষা পিছানোর ষড়যন্ত্র, সেটা আসলে আমরাই করতাম। আহ আমাদের ব্যাচে অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদের অনেক মানে পরীক্ষার আগে টিচারের কাছে আমাদের কল দেওয়া হবে একটা ব্যাপার। তো এই যেটা বললাম আর কি, স্টুডেন্ট তেমন ভালো ছিলাম না, এগুলোই করতাম। এগুলোই মিস করবো আমি আসলে। আমার তো অত ডিগ্রি নিয়ে মাথা ব্যথা ছিল না কোনো কালে। আমার মনে হতো ঠিক আছে, ডিপার্টমেন্ট যাচ্ছি, অনুষ্ঠান হচ্ছে, সারা রাত জেগে কাজ করতেছি, মানে এটাই আমার কাছে ছিল ডিপার্টমেন্ট, এটাই ছিল আমার কাছে আসলে ইউনিভার্সিটি। আমার কাছে 7 বছর সময়টা অনেক কম মনে হচ্ছে। আমি তো স্যারদের কাছে অনুরোধ করবো, স্যার মাস্টার ছিলেন 14 বছরের মতো, আর ঠিক 4 বছর থাকে, কোনো সমস্যা নাই। বিয়ে তো হয়ে গেছে। তো আসলে এই ডিপার্টমেন্টে আমার অনেক স্মৃতি, অনেক আহ, অনেক কিছু আছে আমার এই ডিপার্টমেন্টে। এই বিশ্ববিদ্যালয়ে উঠে প্রথম ব্যান্ড, প্রথম অনুষ্ঠান, স্টেজ পারফর্ম, আসলে আমার অ্যাচিভমেন্টের ঝোলা এত বেশি যে অন্যরা যখন সেশন জব বলে মাথা চাপাতো, আমার তখন মনে হতো যে সমস্যা আছে। তো প্রোগ্রামিং কন্টেন্ট গুলোর কথা মনে পড়ে। আমরা অতটা সিরিয়াস ভাবে না নিলেও প্রথমের দিকে আমাদের ভালো ছিল পজিশন, বাট এনিহাউ ওটা কন্টিনিউ হয়নি। তো ডিপার্টমেন্টের সকল যারা আছে, জুনিয়র এবং ছোট ভাই বোন যারা আছে, সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। অনেকে বলে যে যে কোনো সম্পর্ক 5 বছরের মতো টিকলেই নাকি সেটা সাধারণ সম্পর্ক থাকে না, একটা পরিবার হয়ে যায়। সেখানে 7 বছর আমার কাছে এটা আমাদের একটা পরিবারই মনে হয়। মানে এত যে আয়োজন,
এত সুন্দর স্টেজ, এত কোলাহল, মনে হচ্ছে না যে আসলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে যে নেক্সট প্রোগ্রামে তো আবার দেখা হবে। জানি না কতটুকু ঠিক। আর আমি তো রংপুরেই থাকি, যার কারণে একটু আফসোসটা কম। চাইলেই সহজে এসে দেখতে পারবো বিশ্ববিদ্যালয়। তো আমার বন্ধুদের উদ্দেশ্য বলে যাই, এতদিন যত জ্বালাতন আর তো হবে না, আর পরীক্ষা দিতে হবে না, নো টেনশন। আর নিজেদের শিডিউল চেঞ্জ করতে হবে না। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সেখানেই থাকি। আর ছোট ভাই বোনদের জন্য যেটা বলার কথা, ডিপার্টমেন্টে আগে অতটা ছিল না আমাদের, মেলামেশা অতটা ছিল না আসলে, আহ, এত আন্তরিকতা। আহ, এখন অনেক আন্তরিক, আমরা সবাই, সবার সাথে সবার অনেক মিল। এমন ভাবে আমরা চলাফেরা করি যেন মনে হয় না যে আমরা ছোট ভাই বড় ভাই, একসাথে সকল সব জায়গায় আড্ডা, সব বিষয় নিয়ে কথাবার্তা, কারো পার্সোনাল বিষয়ে জানি আমরা অনেক, আমাদের পার্সোনাল বিষয়ে সবকিছু নিয়ে ডিসকাস হয়। আশা করি এই ট্রেনটা চালু থাকবে। সবার জন্য অনেক শুভকামনা, সবাই যাতে ভালো কিছু করতে পারে, মার্কেটের মানে ব্র্যান্ডিং যেটা সেটা করতে পারে। আসলে মার্কেটে অনেক, এখনো অনেক, আমাদের ডিপার্টমেন্টে এখনো অনেক নেগেটিভ কথা শোনা যায়। আসলে ভালোবাসা তো সেটাই, যত নেগেটিভ জিনিসই থাক না কেন, এটা তো আমার ডিপার্টমেন্টে ঠিক তাই। ডিপার্টমেন্ট যতই, লোকে যতই খারাপ বলুক না কেন, এটা আসলে আমার ডিপার্টমেন্ট, এটা সবসময় আমার কাছে তাতে। বেশি আর বক্তব্য সে না বাড়াই। আমার বন্ধুরা বলছে যে 2 মিনিটই শেষ করতে হবে, বক্তব্য যেন ম্যাগি নুডলস। যাই হোক, আহ, এটাই হয়তো বা শেষ এরকম অফিসিয়াল ভাবে কথা বলা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার শিক্ষক মন্ডলী প্রতি আমার শ্রদ্ধা। এতদিন তারা আমাকে যা শিখিয়েছেন, যদিও স্টুডেন্ট হিসেবে ভালো না, কতটুকু নিচ্ছি, যেটুকুই শিখতে সেটুকুই কাজে লাগানোর চেষ্টা করবো। দেশের যতটুকু তো উপকার হয় সেটুকু চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। মিস করবো প্রত্যেকটা ক্লাসরুমকে, মিস করবো প্রত্যেকটা চেয়ারকে, এবং মেঝের প্রত্যেকটা টাইলসকেও মিস করবো। ভালো থাকুন সবকিছু। ধন্যবাদ। সুন্দর। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে কান্নাকাটি করা যাবে না। শুরু করতেছে একটা কবিতা দিয়ে। চুপচাপ শহরে চুপচাপ কিছু বিষাদ ঝরে পড়ে, ক্লান্ত রোদ, রোদ চশমায় প্রতিচ্ছবি হয়, চোখের কোনা ভিজে ওঠা ছবিটা আড়াল করে সযত্ন। আমার বিদায়ের গল্পে বিষাদের এত আয়োজনে উচ্ছেদের কোনো জায়গা নেই। বিষাদের মিছিল ও অকৃত্রিম প্রেমের স্লোগান প্রমাণ করে ভালোবাসা সরল উপস্থিত। আজ বিদায়ের গল্পে দুমুঠো ভালোবাসা চাই, দুমুঠো স্বপ্ন চাই, দুমুঠো শুভকামনা চাই। আসলে বিদায়, এই অনুষ্ঠানগুলো আমি যেদিন জয়েন করছি এই ডিপার্টমেন্টে, জয়েন করতে ছাত্র হিসাবে, তো সেদিন থেকেই, পরের দিন থেকে আর কি এই দায়িত্বগুলো আমার নিজের মনে হয়েছিল যে আমি নিজেই এগুলা করব। প্রত্যেকটা বিদায়ে আমার হাতের ছাপ আছে, দেওয়ালেও হাতের ছাপ আছে, ঢাকে দিতে। তো বিদায় আসলে আমার জন্য না, বিদায় আমি নিতে চাই না, নিতে আসিও নাই। আমি জাস্ট কিছু কথা বলতে আসছি। ফার্স্ট যেটা অন্তরা বললো যে স্মৃতিচারণ করতে, আলটিমেটলি আমি স্মৃতিচারণ করতে গেলে শেষ হবে না। এখানে মনে হয় সবার ইচ অ্যান্ড এভরিওয়ানের স্মৃতিগুলো জড়ো করলে আমার সমান হবে কিনা আমি শিওর না। তো আমি কিছু কথা বলবো। ফার্স্ট কথাটা হচ্ছে যে ফর্মাল কথাবার্তা বাদ, সব ইনফর্মাল কথাবার্তা। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে উই আর ফ্যামিলি, আর ফ্যামিলি থেকে বিদায় হয় না কখনো। আমরা ফিডব্যাক হয়তো একাডেমিক পারপাস থেকে বিদায় নিতে পারি, কিন্তু ফ্যামিলি থেকে কখনোই বিদায় নিচ্ছি না। আমরা সবসময় তোমাদের সাথে আছি, আমাদের স্যারদের স্নেহতলে আছি, আমরা কোথাও যাচ্ছি না, চাইলেও আমাদেরকে বিদায় করতে পারবে না। আর স্যার ইলিয়াস স্যার চলে গেছেন। ইলিয়াস স্যার বললেন যে তোমরা পাস করার পর যেটা দ্রুত কাজ করবে সেটা হচ্ছে বিয়ে করবা। এখানে একটা ছোট্ট কথা আছে, স্যার বিয়ে করার আগে 2টা ব্রেকআপ হয়ে গেছে স্যার। গার্লফ্রেন্ড চলে গেছে স্যার 8 বছর লাগতে জন্য। তো স্যার আমাদের যেহেতু বিয়ে করাটা জরুরি, তো এটা মনে হয় যে জরুরি যে আমরা ঠিক টাইমে বের হইতে পারি।
আমরা যদি আজকে আজকে বয়স হচ্ছে 22 বছর চলতেছে আমার, তো আরে 22, ঠিক আছে, এটা যদি ওই একই আলটিমেটলি হিসাবটা ঠিক আছে, আমি যখন বের হইতাম তখন 22ই হইতো না, তো 22 যেহেতু হয়নি তো 22ই আছি। আমরা 10। তো তো 22 বছর বয়সে আমি বের হইলে কালকে বিয়ে করতাম, 1 বছর পর ভাতিজা ভাতিজিকে নিয়ে আসতাম, সেটা করা যায়। এই 27 বছর বয়সে দুইটা গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর এখন কাকে বিয়ে করবো এটা একটা মুশকিল বিষয়। আইটু স্যার আরো একটা কথা বলে গেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ে রিপ্রেজেন্ট করে, র্যাঙ্কিং করে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে অ্যালামনাই, অ্যালামনাইরা কোন পজিশনে আছে তার উপর, আরেকটা বিষয় হচ্ছে আরেকটা কি আরেকটা হচ্ছে গবেষণা। স্যার এটাও বলেছে দুইটার একটাও তাদের মানে ভালো মতো হচ্ছে না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালামনাই বের হয়ে ভালো পজিশনে যাচ্ছে কিনা। অ্যালামনাই যদি 7 বছর পর বের হয় তাহলে ভালো পজিশনে যাবে কিভাবে? তো যেটা নাই, গবেষণার অপরচুনিটি নেই, গবেষণা হয়তো হবে পরে, কিন্তু অ্যালামনাই গুলোকে তাড়াতাড়ি বের করে দেন স্যার, তাড়াতাড়ি বের করে দিলে আমরা তাড়াতাড়ি ভালো পজিশনে যাইতে পারবো। সাহিদুল আজকে স্টার্টিং স্যালারি যদি 55,000 পায়, আমরা 3 বছর পরে 55,000 হয়তো পাবো, সেটাও নট ব্যাড অ্যাট অল। তো অ্যাটলিস্ট এই 3 বছর সময়টা দেন, যে 3 বছর আমরা স্ট্রাগল করে পজিশনে যাইতে পারবো। আর মিজান স্যার গতকালকে একটা স্ট্যাটাস দিতে আমার খুব ভালো লাগছে, স্ট্যাটাসটা আমি লাইনটা কপি করে রাখছি। An honest determination certainly will sail you towards your destiny. আমার যদি একটা অনেস্ট ডিটারমিনেশন থাকে কোন একটা গোলের প্রতি, অবভিয়াসলি আমি সেই গোল রিচ করতে পারবো। আমরা অ্যাজ এ ফ্যামিলি আমরা সবসময় স্যার আপনাদের সাথে ছিলাম, আপনাদের পাশে ছিলাম, আপনাদের কোনো কথার অবাধ্য হই নাই এ পর্যন্ত আমি বলতে পারি। তো আপনারা বারবার বলে আসছেন স্যার যে আমাদের সেশন জট কমবে কমবে কমবে, যেহেতু আমরা আমাদের ডেস্টিনি পর্যন্ত যাইতে পারতেছি না, তাহলে কি স্যার আমরা ধরে নেবো যে আমাদের অনেস্টির অভাব আছে? যেহেতু মিজান স্যার বলেছেন যে অনেস্টি থাকলে আমরা অবভিয়াসলি গোল পর্যন্ত যেতে পারতাম, আমরা আজকে গোল পর্যন্ত যেতে পারছি না, তার মানে কি আমাদের নিজেদের অনেস্টির অভাব আছে? No, আমি স্যার যেটা বলতে চাই, আপনাদের সাথে এর আগেও আমার দেখা হয়েছিল, আমাদের ক্লাস যেদিন একটু খাওয়া পিনার ব্যবস্থা করা হয়েছিল সেই দিনও তো আমি একটা কথাই বলছিলাম, সেই কথাটা হচ্ছে যে স্যার আমি আজকে বলতেছি, আমার ফ্রেন্ডরা বলতেছে 7 বছর 7 বছর 7 বছর, নেক্সট বিদায়ের দিনও আমি হয়তো উপস্থিত থাকবো। নেক্সট ব্যাচ 6 ব্যাচ আমার খুব প্রিয় একটা ব্যাচ, তাদের বিদায়ের দিনে হয়তো আমি উপস্থিত থাকবো। সেদিন যেন আমার ছোট ভাইরা বলে আজকে 6 বছর পর আমরা বিদায় নিচ্ছি, তারপরের বাচ্চা যেন বলে 5 বছর পর, তারপরের বাচ্চা যেন বলে 4 বছর পর আমরা বিদায় নিচ্ছি। এটা শুনতে আমার সবচেয়ে ভালো লাগবে। এই ভার্সিটিতে ওঠার পর আমার এমন কোনো মিসিং জিনিস নাই, ভালোবাসা থেকে শুরু করে নিয়ে এমন কোনো চাহিদা ছিল যেটা পূরণ হয়নি এমনটা নাই, শুধু একটাই আছে, সেটা হচ্ছে এই আফসোসটা আমার 7 বছর লাগছে, যেটা আমি বাইরে গেলে শুনতে পাই, যেটা গেলে আমি ডিফেন্ড করতে পারি না আমার ভার্সিটিকে, আমার ডিপার্টমেন্টকে, আমার টিচারদেরকে, যে কেন 7 বছর লাগবে। এটা নট এ সিঙ্গেল ভ্যালিড রিজন আছে যে 7 বছর কেন লাগবে। আমাদের রিসোর্স ছিল না, আমি দেখছি আমাদের রিসোর্স নাই, আমি দেখছি আমাদের টিচাররা ছিলেন না, এখন সবই আছে, এখন কেন লাগবে? আসলে এই আক্ষেপ গুলো আমার 7 বছরের আক্ষেপ, এই আক্ষেপ গুলো একদিনে আসে নাই, এগুলো হচ্ছে আমার না আর বলবো না। আর আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলা হয়নি, যে শুরুতেই যেটা বলা উচিত যে সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আসলে আমি ওইখানে বসেছিলাম, ওইখানে বসে বসে আমি চিন্তা করতে, এই ছেলেটা বড় হয়নি, ফরিদ যখন আসতেছে বক্তব্য দিতে, এ বড় হয়নি, ফার্স্ট ইয়ারে এসে যেভাবে বক্তব্য দিয়েছিল, যেভাবে কথা বলতো সেভাবে আজকে বলতেছে। আমি যখন আবার সিনিয়রদের ফেয়ারওয়েল দিতাম তখন দেখতাম যে তারা কত বড় হয়ে গেছে, ভাইয়া ভাইয়া মনে হচ্ছে যে একটা বড় ভাইয়া আজকে কালকে জব করবে। আমি এখনো কিন্তু নিজেদেরকে ওই পজিশনই দেখি ফার্স্ট ইয়ারে, আমি অবশ্য কালো ছিলাম, চুপটা ছিলাম, চেহারা সত্য হয়েছে। তো আসলে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে রাহাতকে ধন্যবাদ। গত 3টা দিন মনে হয় সে খাওয়া দাওয়া করছে কিনা, ঘুমাইছে কিনা ও নিজেও বলতে পারবে না। তার সাথে ধন্যবাদ হিরণময় সহ হিরণময়ের টিম, তারপরে যে রেড অ্যালার্ট টিম, আরো কারা কারা ছিল
সবাইকে ধন্যবাদ যারা এত কষ্ট করে এরকম একটা সুন্দর স্টেজ বানাইছে, এত সুন্দর করে বসার জায়গা করছে, এত সুন্দর করে এই অনুষ্ঠানটা আয়োজন করছে। আর স্যারদেরকে ধন্যবাদ আমাদের কে শেখানোর জন্য এত কিছু। আমরা আসলে আজকে এই পজিশনে এসে যে এইভাবে কথাগুলো বলতে পারতেছি, এটাও আমরা তাদের কাছ থেকেই শিখছি। তারাই আমাদের শিক্ষাগুরু। আসলে স্কুল লাইফের টিচাররা সবসময় যে তোমার প্রিয় শিক্ষক রচনা লিখতে বললে স্কুল লাইফের টিচারদের কথা লাগবে, কারণ ওই সময় আসলে একটা পিচ্ছি বয়সে আসলে আমাদের ভিতরে মাথার ভিতরে কিছু থাকে না, সবকিছু আমরা পজিটিভ ওয়েতেই দেখি। আমরা ওই টিচারদের নেগেটিভ কোনো সাইডই খুঁজে পাই না। কিন্তু আমরা যখন বড় হই তখন আসলে আমরা পজিটিভিটি নেগেটিভিটি বুঝতে শিখি, এবং তখন এসে আমি একটা মানুষকে জাজ করতে পারি যে এই মানুষটা ভালো কি এই মানুষটা খারাপ। আমি যদি এখন জাজ করার ক্ষেত্র থেকে বলি, আমার ডিপার্টমেন্টে একটাও খারাপ টিচার নাই, সব টিচারই অত্যন্ত 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 ভালো। কিন্তু ওই একটা কিন্তু বাদ দিলে আমার কোনো আক্ষেপ নাই। আমি সব সময় চেষ্টা করি আমার টিচারদেরকে ডিপেন্ড করার, আমার টিচারের নামে যেন কেউ কিছু বলতে না পারে। এই একটা বিষয় আমি পারি না, এই একটা বিষয় হচ্ছেই কেটে যাবে ইনশাল্লাহ, সবাই চেষ্টা করলে অবশ্যই কেটে যাবে। আর আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমরা যেন সবাই ভালো পজিশনে যেতে পারি, আমরা যেন আমাদের লাইফের গোলগুলো অ্যাচিভ করতে পারি। আপনাদের দোয়া ছাড়া এটা অবশ্যই সম্ভব না। আপনারা স্যার আমাদের জন্য দোয়া করবেন, আপনি চিরা সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো পজিশনে যেতে পারি। এন্ড ভালো পজিশনে যেতে পারলে অবভিয়াসলি তোমাদের সাথে থাকতে পারবো। খারাপ পজিশনে থাকলে তো লুকায় লুকায় থাকবো, তখন তো আর থাকবো না তোমাদের সাথে। তো নিজেদের সাথে দোয়া করবা। আর ভুল ত্রুটির কথাটা তো আমরাই মনে হয় একমাত্র ব্যাচ যে 5 ব্যাচ থেকে 11 ব্যাচ পর্যন্ত দেখলাম। আমরা হচ্ছে একটা লাকি ব্যাচ। 6 দেখছে? আচ্ছা, তো 5 আর 6 এই জন্য যেটা মানিকজোর ব্যাচ, তো তারা ফার্স্ট ব্যাচ থেকে নিয়ে মানে ভার্সিটির শুরু থেকে নিয়ে, আমি যেহেতু রংপুরের তো পুরাতন ক্যাম্পাসে আমি দেখছি, ওখানেও গেছি, ওখানেও ঘুরছি। তো আমার স্মৃতির পাল্লাটা ওই জন্য বললাম যে ভারী, তোমাদের সবার গুলা একসাথে করলেও আমারটা সমান হবে কিনা বলা যাচ্ছে না। তো সবাই দোয়া করবা ভবিষ্যতে যেন হচ্ছে ভালো কিছু করতে পারি, আমি না সবাই, আমাদের ব্যাচের সবাই। আর সবাই আমাদের ব্যাচের পক্ষ থেকে যদি আমরা ভুল ত্রুটি করে থাকি, এই কথাটা কারেকশন করতেছি, আমরা যদি ভুল ত্রুটি করে থাকি না, আমরা ভুল ত্রুটি করছি, তো এই ভুল ত্রুটি গুলা, রাগারাগি গুলা, তারপরে অন্যায় বলো অন্যায় করছি, তো এই জিনিসগুলো ক্ষমা করে দেবা। এই জিনিসগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি ছাত্রদের কাছেও ক্ষমা চাচ্ছি। আপনাদের সাথে অনেক বেয়াদবি করছি, অনেক মিসবিহেভ করছি, আপনারা নিজ গুণে এটা ক্ষমা করে দেবেন। শরীফ যে কথাটা প্রায়ই বলে যে তোমরা ভুল করবার জন্যই তোমরা শিক্ষার্থী, আর আমরা মাফ করবার জন্যই আমরা শিক্ষক। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের শিক্ষকরা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন। কাবু নেই। ধন্যবাদ সবাইকে। বা এই ভার্সিটিতেও পড়ে, অনেকের সাথে কথা বলেছি যে আসলে কি করব, আমি এখানে কি ভর্তি হব নাকি হব না, বা কোন সাবজেক্ট চয়েস দেব, এগুলো ব্যাপারে যখন পরামর্শ নিচ্ছিলাম, আমাকে 99% নিষেধ করেছে এখানে ভর্তি হইতে। এমনকি আমার কিছু কিছু বড় ভাই বলেছে এখানে জিএসসি পড়ে দেখো 4-5 বছর পরে কি গুলো চিন্তা পারো কিনা, তোমার কে শেখাবে এখানে, এখানে কোনো শিক্ষক আছে নাকি, কি শিখবে এখানে, এখানে কি আছে, এখানে তো আছে শুধু সেশন জট, আরো সবাই জানো তোমরা নেগেটিভ নিউজ গুলো যেহেতু হয় সাধারণত, তো অনেক নেগেটিভ জিনিসগুলো আমার সামনে উপস্থাপন করেছে, এখানে ভর্তি হওয়ার দরকার নেই। শুধু ভর্তি হওয়ার আগেই না, ভর্তি হওয়ার পরেও দেখেছি আমি যে যখন আত্মীয় স্বজন কেউ জিজ্ঞেস করতো কোথায় পড়ো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন বলতাম, বলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় না কলেজ, এটা তো মেয়েদের কলেজ জানতে হবে, এখন ছেলেরাও পড়ে নাকি। তারপরে যারা অন্যান্য আরো ভার্সিটি ছিল বা আত্মীয় স্বজন পরিচিত যারা ছিল, এমনও হয়েছে অন্য শহরে বা যে কোনো জায়গায় গেলে যখন পরিচয় দিতাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন প্রথমত চিনতে পারতো না, যে যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বলতাম তাই চিনতে পারতো না কোথায় এটা, রংপুরে, এটা কি পাবলিক না প্রাইভেট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে আমরা যে ডিপার্টমেন্ট থেকে বিদায় নিতে চাচ্ছি, সেই ডিপার্টমেন্টে যখন ভর্তি হয়েছিলাম তখনকার আর আজকের মধ্যে কিন্তু
অনেক পার্থক্য। আমি দেখেছি, তোমরা বাইরে গেছো কিনা, তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি দেখেছি। আমি প্রথম দিকে যখন কন্টেস্ট করতে যাইতাম কেউ চিনতো না, পরবর্তীতে আমি দেখেছি বুয়েট, ঢাকা ভার্সিটি বা যেগুলো টপ ভার্সিটি বলে সবাই এক নামে চেনে। এইরকম অনেক ভার্সিটিও আমাকে নিজের থেকে দেখেছে, এই তুমি শাহিদুল না, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আসছো। আমি জাস্ট এইটুকু বুঝাতে চাচ্ছিলাম যে আসলে ভার্সিটি কেমন, ডিপার্টমেন্ট কেমন, সেটা স্যাররা যতটা না ডিফাইন করবে, আসলে আমাদেরকে হাইলাইট করতে হবে। Just আমি যেহেতু চলে যাবো তোমাদের সবার সামনে, হয়তো একসাথে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, সেটা আমি হয়তো দুটা কথা বলে যাবো যে যেন তোমরা এটা মাথায় রাখো। তো এমন হয়েছে, তোমরা জেনে অবাক হবে, আমাকে অনলাইনে যেই ভার্সিটিগুলো টপ ভার্সিটিগুলো আমরা জানি, এইরকম কিছু ভার্সিটি থেকে আমাকে অফারও করা হয়েছিল প্রোগ্রামিং ট্রেনার হিসেবে নেওয়ার জন্য। তো আমি যেহেতু রংপুরে থাকি, বলেছিল যে অনলাইনে ক্লাস নিলেও চলবে, এমন অফারও পেয়েছিলাম। তো জাস্ট আল্লাহ মাফ করুক যদি আমি এটা শো অফ করতে চাই যে আমি হয়তো তোমাদের সামনে দেখাতে চাচ্ছি যে আচ্ছা আমি এরকম পাইছিলাম, আমি আহামরি কিছু একটা, আসলে আমি কিছু না। আমি জাস্ট আমার ডিপার্টমেন্টকে হাইলাইট করার ব্যাপারটা বলতেছি। কারণ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রথমে যখন ভর্তি হতে চাচ্ছিলাম আমি, তখন আমাকে সবাই নিষেধ করতো, এবং যখন আমি পড়তাম, আমার ভার্সিটি যখন পরিচিতি পাইছে, তখন অনেকেই আমাকেই নক করেছে যে ভাইয়া আপনার ডিপার্টমেন্টে পড়ার খুব ইচ্ছা, আপনাদের ওখানে খুব প্রোগ্রামিং ভালো হয়, খুব প্রোগ্রামিং কন্টেস্ট করেন, এটা ওটা আরো যেগুলো জানে আর কি, যে আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট দরকার, তো কিভাবে চান্স পাওয়া যায়। আগে এমন হয়তো যে ঢাকার বাইরের স্টুডেন্টরা কিন্তু ঢাকার ভিতরে স্টুডেন্টরা ঢাকার বাইরে যাইতে চাইতো না। এখন আমাদের এখানে অনেকে আছে, এবং আমি জানি এমন অনেকে আমাকে বিশেষ করে নর্থ বেঙ্গল যেহেতু অনেকে পরিচয় আছে। তো আমি যা সেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের ভার্সিটিকে কিন্তু এখন আগের মতো নেই, চেনে কিন্তু, এবং পজিটিভ নিউজ কম হলেও কিন্তু অনেকে জানে, এবং তারা জানে যে বা মানে যে অন্তত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু হয়। তো রিসেন্টলি আমাদের দুই বড় ভাই দেশের বাইরে গিয়েছে, অনেক বড় ভাইয়েরা বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে, আমাদের ব্যাচ থেকেও অনেকেই ভালো করতেছে বা করবে আরো, আমরা আশা রাখি। এবং জুনিয়রদের মধ্যে অনেক পটেনশিয়াল স্টুডেন্ট আছে, তারা অনেক ভালো কিছু করবে, আজকে সবাই ভালো কিছু করবে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি আমাদের ডিপার্টমেন্টটাকে হাইলাইট করতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের ভার্সিটিকে সবাই চিনবে, ভালো কিছু বলে চিনবে, ঠিক আছে। তো এমনও হয়েছে যে আমি যখন ইন্টারভিউ দিতে গেছি, ইন্টারভিউ যারা নেবে তারা আমাকে আগে দেখেছে, তো অথবা যারা আমার কলিগ হিসেবে পেয়েছি। তো এখানে একটা দুঃখের কথা আছে অবশ্য, সেটা যখন কলিগ হিসেবে যারা সিনিয়র, তো আলটিমেটলি সবাই ভাবছে হয়তো জুনিয়র, তো দেখা গেছে তারা আসলে আমার 2-3 বছরের জুনিয়র, আসলে আমি জুনিয়র না, তারাই জুনিয়র। তো উল্টা আসলে দেখা যায় প্রথমে হয়তো পরিচয় হয়তো তুমি বলে, পরে আবার আপনি বলা শুরু করে, আমি তাকে তুমি বলে, এরকম অভিজ্ঞতা অনেক আছে। তো একবার কন্টেস্ট করতে গিয়েছিলাম আইইউটিতে, ওখানে এক স্যারের বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। তো যেহেতু উনি শিক্ষক, আমি ছাত্র, তো আমার সাথে তুমি করেই কথা বলা শুরু করেছিল। পরে জানতে পারি ও আমার ব্যাচমেট, এবং 2 বছর আগে ওখানে টিচার হিসেবে জয়েন করেছে, এবং তখন আমি স্টুডেন্ট, 3rd ইয়ার বা সামনে। তো যাই হোক, এই জায়গাগুলোতে আমি যেটা বলবো যে আমাদের পজিটিভ দিকগুলো যেমন আছে, আমাদের আসলে চেষ্টা করা উচিত যে নেগেটিভ সাইডগুলো আছে, এগুলো যেন আমরা ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে যেন নেগেটিভিটিটা যেন আস্তে আস্তে, আমি বলবো না রাতারাতি বদলানো হয়তো সম্ভব, কিন্তু আস্তে আস্তে যেন আমরা কমাই ফেলতে পারি। এখন আমি বিশ্বাস করি যদি আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যদি তাদের আন্তরিক প্রচেষ্টা রাখেন, আমরা যদি তাদের সাথে সহায়তা করি, তাহলে আস্তে আস্তে কমতে কমতে এক সময় আমাদের আসলে নেগেটিভ সাইডগুলো থাকবে না বলে আমি বিশ্বাস করি। যেমন আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছি, জাস্ট 2টাতেই ইন্টারভিউ দিয়েছিলাম। তো যখন আমার টিভিতে দেখেছে এসএসসি 2010, এইচএসসি 2012, আর এখন আমার ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ হয়নি বা রেজাল্ট হয়নি, জাস্ট আমাকে সিজিপিএ সমাতে জিজ্ঞেস করে নাই, সিজিপিএ বলতে, তবে আমাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার এইরকম অবস্থা কেন, তার মানে 7 বছর তোমার কি গ্যাপ ছিল? তাই না, গ্যাপ ছিল না, তাহলে এইরকম কেন? আসলে এইটার সদুত্তর আমি নিজেও জানি না।
আমি জানি না আসলে কেন। তবে প্রথম দিকে হয়তো যেটা বলতাম যে আমাদের রিসোর্স কম আছে, শিক্ষক মন্ডলী কম আছে, এগুলো বলতাম। তবে এখন বিশ্বাস করি আমাদের অনেক শিক্ষক যারা বাইরে ছিলেন তারা ডিপার্টমেন্টে এসে জয়েন করেছে। আমাদের আগে রিসোর্স ছিল না, এখন অনেক রিসোর্স হয়েছে, এবং আগে যতগুলো ব্যাচ ছিল তার চেয়ে ব্যাচের পরিমাণও বাড়ছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে সেশন জটটা কমবে, এই বিশ্বাস করি আমি, যেন অন্য কেউ গিয়ে এই প্রশ্নগুলোর সম্মুখীন না হয় যে তোমাদের ভার্সিটিতে এই অবস্থা কেন, আসলে কারা এর পিছনে দায়ী বা কেন এই পরিস্থিতি। তো এইগুলো যেন শুনতে না হয় আসলে। আর আরেকটা সিচুয়েশন যে দেখা যায় যে জুনিয়ররা 2-3 বছর আগে জয়েন করেছে, সেখানে আমি পরে জয়েন করতে তখন আসলে খারাপ লাগে। আরেকটা ব্যাপার কি, সেটা হলো আমাদের ডিপার্টমেন্টে আসলে উত্তরবঙ্গে যেহেতু এখানে সবাই খুব বড় লোক বা ধনী ফ্যামিলি থেকে আসে নাই, উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসে নাই। অনেকেই আমি জানি যে তারা টিউশনি করে খরচ চালায়, কেউ হয়তো বাড়ি থেকে টাকা নিয়ে আসে, খুব কষ্টে আসলে টাকা পয়সা দেয় বাড়ি থেকে। তো তাদের ক্ষেত্রে 7 বছর যে আসলে কিভাবে যায় একটা স্টুডেন্ট বুঝতে পারে না আসলে। তো আমি জানি যে তারাও যেহেতু ছাত্র জীবন পার করে আসছেন, আজকে সবার পক্ষ থেকে, আমাদের ব্যাচের পক্ষ থেকে, জুনিয়রদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্যারদেরকে অনুরোধ করব যে স্যার, আপনারা যদি সম্মিলিতভাবে চেষ্টা করেন, উদ্যোগ নেন যে কোথায় আসলে আমাদের গ্যাপটা রয়ে গেছে, কোন জায়গায় আসলে আমাদের ইমপ্রুভমেন্ট দরকার, যে আসলে কি করে আমরা এই সেশন জট থেকে মুক্তি পেতে পারি, এটা একটা পয়েন্ট। আরেকটা ব্যাপার হলো যে আমাদের এখানে এখন আমি বিশ্বাস করি যে প্রথম দিকে আমরা যারা ছিলাম তাদের সাথে হয়তো যতটা সিনিয়র জুনিয়রের যত আন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন ছিল, আমি বিশ্বাস করি এখন আরো বাড়ছে, এবং জুনিয়ররাও আস্তে আস্তে অনেক গাইডলাইন পাবে, হেল্প পাবে। যেমন আমি আসলে প্রথমত ভাবতেছিলাম যে আমি যেহেতু ডেভেলপমেন্ট নলেজ নাই বা আগে আমার কোনো অভিজ্ঞতা নাই, আসলে আমি চাকরি পাবো কিনা। সে ফ্যামিলির বড় ছেলে, আমার ফ্যামিলিতে 9 জন মেম্বার, সবার দায়িত্ব আমার উপরে। রংপুরে যখন ছিলাম তখন 300 জনে সবকিছু ম্যানেজ করতে হতো। তো আমার মাথায় একটা প্রেশার কাজ করতো যে পড়াশোনা শেষ করেই চাকরি পাবো কিনা, এরকম একটা প্রেশার কাজ করতো। তো আল্লাহর রহমতে আমার রেজাল্ট এখনো হয় নাই। যখন আমি জবে অফার পাইছি তখন আমার পরীক্ষা বাকি ছিল একটা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এক জায়গায় যখন পুরো সিনিয়র ভাইরা যাবে, তারা কিভাবে ওইটা অ্যাচিভ করেছে, কি করতে হবে, কিভাবে আরো ভালো পর্যায়ে যাওয়া যায়। আমি চাইবো যারা জুনিয়ররা আছে তারা আমরা চলে যাই, তারপরে যেন সিনিয়রদের সাথে যোগাযোগ রাখে। শুধু আমাদের ব্যাচ না, আমাদের আগে আরো অনেক সিনিয়র ব্যাচ আছে, তাদের সাথে যেন যোগাযোগ রাখে। ফ্রেন্ড সার্কেল, জুনিয়র সিনিয়র, আমাদের যে সম্পর্কটা ছিল সেটা যেন সারা জীবন এরকম থাকে। আর বিশ্ববিদ্যালয় বলতে আমাদেরকে যদিও বিদায় আজকে দেওয়া হচ্ছে, আমি বিশ্বাস করি আজকের পর থেকে যে এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকবে না, বা আমি বলতে পারবো না যে আমার বিশ্ববিদ্যালয় না এটা, এটা আমি বিশ্বাস করি না। আমি যদি বুড়ো হয়ে যাই তারপরেও এটা আমার বিশ্ববিদ্যালয়। আমার বিশ্ববিদ্যালয় সবসময় আমার বিশ্ববিদ্যালয়। যখনই কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কখনো কোনো একটা নিউজ হয়তো আমি জানতে পারবো, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। নেগেটিভ হলে খারাপ লাগবে যে আমার বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি, পজিটিভ হলে হয়তো ভালো লাগবে, অনেক আনন্দিত হব। আমি গর্ব করে সবার সামনে বলতে পারবো যে দেখেন আমার বিশ্ববিদ্যালয়ে এইটা হয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাইয়েরা এটা করেছে। যেমন কয়েকদিন আগে আমার কলেজের যারা স্কুল টিম থেকে তারা জাতীয় পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। তো এইটা থেকে আমার কখনো মনে হয় না আচ্ছা ওখানে আমি এক সময় পড়তাম, আমার মনে হয় না, মনে হয় আমিও এখনই ছাত্র, আমার কলেজ জিতেছে। তো আসলে এই ফিলিংসটা সবসময়ই কাজ করে। নিজে যেই স্কুলে পড়া যায়, যেই বিশ্ববিদ্যালয়ে পড়া যায়, যেই কলেজে পড়া যায়, সেটা আসলে নিজেরই থাকে। তো আমি চাইবো জুনিয়ররা অনেক ভালো কিছু করবে, এবং তারা আরো, আমরা যা কিছু করেছি, যা কিছু পেয়েছি, তারা আরো বেশি কিছু পাবে, আরো বেশি কিছু করবে, এই আশা রাখি আমি। আরেকটা ব্যাপার হলো, এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি আমার ছোট মেয়েকে নিয়ে আসতাম, ওকে আমি জিজ্ঞেস করতাম তুমি কোথায় আসছো, তো বিশ্ববিদ্যালয়। এটা কার বিশ্ববিদ্যালয়? আমার বাবার বিশ্ববিদ্যালয়। তো
এই জায়গাটা আমি মনে করি যে আসলে এই যে একটা আসলে অনুভূতির জায়গা, এটা একটা যে আসলে আমার, তো আসলে আমি মনে করি বা এর আগেও ফিল করেছি, এখন এইখানে আসার পর থেকে আরো বেশি ফিল করতেছি যে যদিও মালিকানাটা আমার, আসলে শিক্ষক, আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার বন্ধু, আমার বিশ্ববিদ্যালয়, আমার ডিপার্টমেন্ট সবকিছুই আমার, কিন্তু তারপরে দেখা যাবে যে আগে যেভাবে ক্লাসে আসতাম, সবার সাথে দেখা হতো, স্যারদের সাথে দেখা হতো, জুনিয়র সিনিয়র বন্ধু বান্ধবের সাথে দেখা হতো, তো এরপর হয়তো ওইভাবে হবে না, সবাইকে অনেক মিস করবো। এবং এটা মনের মধ্যে, বুকের মধ্যে একটা বড় একটা শূন্যতা কাজ করে আসলে, যে সবকিছু থেকেও কি যেন একটা নেই, কি যেন একটা নেই। যখন আমি প্রথমে রংপুরে ভর্তি হয়েছিলাম, তো রংপুরে যখন ম্যাচে উঠলাম, তো ম্যাচের খেলা দেখে আমাকে তুই করে বলে যে তোর মিল আজকে চলবে কিনা বলেন তো, যদি বাসের হেল্পাররাও তুই করে বলে, রিক্সাওয়ালাও তুই করে বলে, তুই করে যাবেন। তো আমি প্রথমে ভাবলাম আসলাম করে আসলাম এখানে, তো প্রথম প্রথম খারাপ লাগতো যে এমন এক জায়গায় আসলাম, এইরকম একটা অবস্থা। তো পরে যখন কিছুদিন থাকলাম, দেখলাম আসলে রংপুর শহরটা এত আপন হয়ে গেছে যে মনে হয় ঠিক সবকিছুর মতো রংপুর শহরও আমার শহর। আমি জাস্ট 3 দিন অফিস করেছি, তো মনে হয় যে আমার সবকিছু এই রংপুরেই আছে। আমি জাস্ট আমার বডিটা শুধু ঢাকায়, আমার অন্তর, আমার মন, আমার সব স্মৃতিগুলো রংপুরে। স্যারদের খুব মিস করি, জুনিয়র সিনিয়র সবার কথা খুব মনে পড়ে। আসলে যখন একই সাথে ওঠা বসা করা হয়, চলাফেরা করা হয়, তখন আসলে মনে হয় না, কিন্তু যখনই দূরে যাওয়া যায় তখন আসলে মনে পড়ে যে স্যারদের সাথে হয়তো বিয়াদবি করেছি, জুনিয়রদের হয়তো মনে কষ্ট দিয়েছি কোনোভাবে, বন্ধু বান্ধবের সাথে উঠতে বসতে হয়তো কোনো মনোমালিন্য হয়েছে, এগুলো খুব মনে পড়ে যে ওই দিনের ওই পরিস্থিতিতে এটা না বললেও পারতাম, এটা না করলেও পারতাম। তো আসলে অনেক কিছু বলতে চাইছিলাম, তো এখানে আসার পরে মনে হচ্ছে না যে ওরা আসলে কি বলবো কি বলবো না, অনেক কিছুই ভাবছিলাম বলবো। তো যাই হোক, আমি জাস্ট চাইবো যে এখানে সবাই ভালো কিছু করবে, এখন থেকেই সবাই নিজের একটা লক্ষ্য স্থির করবে যে আমি কি করব, সেই অনুযায়ী তাদের গাইডলাইন নেবে। তো আমি নিজেও বিশ্বাস করি এখানে আমি প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে যে গাইডলাইন, যে সহায়তা পেয়েছি, যে উৎসাহ পেয়েছি, এটা আসলে অতুলনীয়। আমি দেখেছি যে আসলে আমার বলার মতো কিছু নেই, অনেক কিছু, অনেক অ্যাচিভমেন্ট আছে আমার। আসলে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে শুধু প্রোগ্রামিংই করেছি, কমপিসি করেছি, তো আসলে আমি অন্য সেক্টরগুলোতে বলতেও পারবো না। তবে আমার প্রোগ্রামিং এর ক্ষেত্রেও কোনো স্যার ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন, হেল্প করেছেন, রিসোর্স দিয়ে, গাইডলাইন দিয়ে। কোনো স্যার আমাকে উৎসাহ দিয়ে আরো এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন। তো সব ধরনের সহায়তা পেয়েছি স্যারদের কাছ থেকে। তো আজকে যখন আমরা চলে যাচ্ছি, আমি মনে করি যে আমাদের শিক্ষক সবসময় আসলে আমাদেরই শিক্ষক। বাবা মা যেমন আসলে কখনো পর হয় না, এটা আমাদের আসলে বাবা মা যেমন একটা ফ্যামিলির অংশ, আমরা সিএসসি বিআরই ওয়ার্কে কখনো একটা ডিপার্টমেন্ট বলি নাই। জুনিয়র সিনিয়র স্যাররা সহ সবাই আমরা সিএসসি কে সবসময় একটা ফ্যামিলি বলেছি। তো ফ্যামিলি হিসেবে যেহেতু সম্পর্কটা সবসময় বজায় থাকে, ফ্যামিলির সম্পর্ক কখনো ভাঙে না, আমি বিশ্বাস করি আমাদের এই ফ্যামিলির সম্পর্ক সারা জীবন থাকবে। এবং ফ্যামিলি মেম্বারদের প্রতি যেমন আরেক ফ্যামিলি মেম্বারের টান থাকে, তার দুঃখে যেমন আরেকজন সুখী হয়, একজনের সুখে যেমন সুখী হয়, আমি বিশ্বাস করি আমাদের এই সম্পর্কটা থাকবে। আমরা আমাদের এই ফ্যামিলির যে কেউ যেন ভালো করতে পারে, সেই জন্য সার্বিকভাবে যার যেখান থেকে সহায়তা পাওয়ার কথা সেটা যেন পায়, সেটা সিনিয়রদের কাছ থেকে হোক, শিক্ষকদের কাছ থেকে হোক, আমি বিশ্বাস করি এটা পাবে। এবং সবাই সেই ধরনের সহায়তা, সেই ধরনের গাইডলাইন সবসময় দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং একজনের সমস্যায় সমাধানে যেন সবাই, আমরা এখন পর্যন্ত যা দেখেছি এই সম্পর্কটা, এই জায়গাটা আমি বিশ্বাস করি সবসময় থাকবে এবং যেন থাকে, কামনা করবো। আর দীর্ঘ একটা সময় আসলে আমরা এখানে পার করে এসেছি, দীর্ঘ প্রায় 7 বছর। তো আমাদের ওঠা বসায়, কথাবার্তা, আমাদের আচরণে
আমরা হয়তো অনেক সময় স্যারদের সাথে বিয়াদবি করেছি, যেই কথাটা হয়তো ঠিক যেভাবে আমরা বলেছি সেভাবে হয়তো বলা উচিত হয় না, যা বলেছি হয়তো তা বলা উচিত হয় না, অন্য কিছু ওই কথাটা হয়তো অন্যভাবে বলা যেত, বা হয়তো স্যারদেরও কখনো অবাধ্য হয়েছে, তাদের মনে কষ্ট দিয়েছি। তো আমি স্যারদের আমার জীবনে আমার যত শিক্ষক আছে, আমি সব শিক্ষক শিক্ষিকাকে আমার পিতা মাতার মতোই মনে করি, এবং আমার ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকদেরকেও তাই মনে করি। পিতা মাতা যেমনই হোক না কেন, একটা সন্তানের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যদি হয় তাহলে তার পিতা মাতা হয়। তো আমরা এখানে এইটা মনে করি না যে, যেমন একটা কারো বাবা বা কারো মা যদি পাগল হয়, এটা সবসময় দেখা যায় যে অনেকে উদাহরণ দিয়ে বলে যে যদি পাগলও হয় তাহলেও কিন্তু ওই পাগলই তার বাবা, ওই পাগলি তার মা, এবং ওই সন্তানকে যদি বলা যায় তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে, বলো যে আমার মা ভালোবাসে, আমার বাবাই ভালোবাসে। তো আমি মনে করি আমাদের শিক্ষকদের যদি আমাদের যে যাই বলুক না কেন, যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটা আমরা সন্তান হিসেবে যেহেতু আমরা তাদেরকে বাবা মা মনে করি, আমরা আসলে ত্রুটিটাকে দেখতে চাই না। বাবা মা সবসময় আসলে একটা উচ্চ আসন স্থান করে থাকে। তো আমরা আসলে আমাদের শিক্ষকদেরকে সেই আসনেই বসিয়েছি, তাদেরকে যতটা সম্মান করেছি সারা জীবন ইনশাআল্লাহ ওই সম্মানটা আমরা করে যাব। তো আমাদের যেমন বাবা মা যেমনই হোক, একটা সন্তানের কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যেমন বাবা মা, শিক্ষক হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকও যদি হয়, তাহলেও আমি বলবো আমার ডিপার্টমেন্টের শিক্ষকরাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমার সহপাঠী এবং আমাদের জুনিয়র সকলের প্রতি শুভকামনা। আজকে আমাদের ব্যাচের বিদায় অনুষ্ঠান। কয়েকদিন ধরেই ফেসবুকে বা গ্রুপে পোস্ট দেখতেছি, তারপরে জুনিয়ররা ফোন দিচ্ছে যে আপু আসবেন না, মানে মনে হচ্ছিল যে যাবো বা যাবো না, একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ বিদায় শব্দটার সাথে একটা কষ্ট বা বেদনার আসলে যে বিদায় কথাটাতে যে কারণে খারাপ লাগে। আর বিশেষ করে যখন সময়টা শিক্ষা জীবনের দীর্ঘ সময় অতিবাহিত হয়। আমি আমার বক্তব্য বেশি বিস্তারিত করবো না। প্রথমেই আমার শ্রদ্ধা শিক্ষকদের প্রতি কিছু কথা, যেটা যে এত দীর্ঘ সময়ে আমরা যেহেতু আপনাদের স্টুডেন্ট সন্তান তুল্য, আমাদের ভুল ত্রুটি হবে, আমরা মানুষ, আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন স্যার, যেন আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক ভালো কিছু করতে পারি, ভালো জায়গায় যেতে পারি, আমাদের সিএসসি ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানেই থাকি নিজের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারি। আর স্যারদের প্রতি একটা অনুরোধ, বিশেষ অনুরোধ, যেটা আমাদের সবারই মানে মনে রাখা উচিত, যে আসলে যেটা সবাই বললো কিন্তু আমিও বলতে চাচ্ছি যে আমাদের সেশন যাত্রা যদি সময়টা আরো কমানো যায়, সেটা যে কারণের জন্যই ভালো, কারণ জীবনে অনুকূল সময় আর প্রতিকূল সময় একটা কথা আছে, সেটা সবসময় এক হয় না। দেখা যাচ্ছে আজকে 7 বছরে আমি বের হয়ে যে সিচুয়েশনটা ফেস করতেছি, সেটা যদি 1 বছর আগে আমি বের হতাম, সেটা আমার জন্য অনেক অনুকূলে থাকতো। আজকে আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, যেটা ওই সময় আমার করতে হতো না। আর আমার বন্ধু বান্ধবদের প্রতি কিছু কথা, যে এতটা বছর সময়ে সবার প্রতি আসলে সঞ্জয় যে কথাটা বললো যে 5 বছর থাকলে একটা নাকি পরিবার বলা যায়, তো তোরা আসলে একটা পরিবার, এক একজন এক একটা ভালোবাসা, তোদেরকে অনেক মিস করবো। আসলে ক্যাম্পাসে এখনো যেহেতু আমাদের রেজাল্ট হয়নি, কলেজ থাকার জন্য সুযোগ হয়েছে, ক্যাম্পাসে ঘুরলেই মানে আমার কোনো বন্ধু বান্ধবী নেই। অন্য ডিপার্টমেন্টের তো ভালোই যাবে না, মানে আমার গুলা তো খুঁজে যখন পাই না তখন খুব খারাপ লাগে। তো যে যেখানেই থাকি সবার সাথে যেন যোগাযোগ রাখি, এটা থাকলে ভালো লাগবে। আর জুনিয়রদের প্রতি যেটা কথা, যে তোমরা আমাদের ত্রুটিগুলো মনে রেখো না, আমাদের জন্য দোয়া করবা, বেশি বেশি দোয়া করবা। আর স্যাররাও যেন আমাদের জন্য দোয়া করেন। ঠিক আছে, সবাই ভালো থাকো। সব তো বলি ফেলছেন।
স্থানের পরিবর্তন, লেখাপড়ার কাছ থেকে এখন হাড়ি পাতিলের কাজ করতে হবে আর বাজার করতে হবে, এই হলো জীবন। এই পরিবর্তনের আপনাদের সকলকে আহ্বান জানাই। আসেন, বাস্তব জীবন কত কঠিন, কিভাবে জীবন যাপন করতে হয়, সংসার জীবন করতে হয়, হ্যাঁ, পারিবারিক জীবন কিভাবে লিড করতে হয়। আপনারা আসুন, আপনাদেরকে স্বাগত। যাদের অভিজ্ঞতা আছে তাদের কথা ভিন্ন, আর যাদের নাই তাদেরকে এখন থেকে প্রিপারেশন নেওয়ার জন্য, মানসিক ভাবে তৈরি হওয়ার জন্য শিক্ষা দিতে বলছি। যাই হোক, জন্মেছি যখন মরতে হবে তখন। শুধু বেঁচে থাকবে নিজের কর্ম। তুমি ভালো কর্ম করলে কিনা খারাপ কর্ম করলে এটুকুই বেঁচে থাকবে, আর পৃথিবীতে কিছুই থাকবে না। সুতরাং তুমি সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলে, আজকে চলে যাচ্ছে সিএসসি বিভাগ ছেড়ে। সিএসসি বিভাগে শুধুমাত্র তুমি কর্ম করেছিলে, সেটা লেখাপড়া হতেই পারে, কম্পিটিশন হতে পারে, সেটা খেলাধুলা হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তোমার কর্মটুকুই সিএসসি বিভাগে থেকে যাবে। আমি আশা করব ফিফথ ব্যাচের মতো অ্যাক্টিভ আরো সকল ব্যাচগুলো হবে। আমি যেটা ভয় পাই, সিএসসি বিভাগের বিভাগীয় প্রধান এবং সিএসসি বিভাগের একজন শিক্ষক হিসাবে, গত 4টি ব্যাচ এখান থেকে আমাদের বিদায় হয়ে গেছে, তোমরা 5ম ব্যাচ বিদায় হতে যাচ্ছ। হাতে গোনা 2-1টি ব্যাচ বিভাগের যে কোনো অনুষ্ঠানে বা বিভাগকে সহযোগিতা করার জন্য 2-1টি ব্যাচ ছাড়া অন্য কোনো ব্যাচের আমি ভূমিকা দেখতে পাই না। এবং আমি যেটা শঙ্কিত, যে কারণে আগামীতে এমন কোনো ব্যাচ মনে হয় তৈরি হতে যাচ্ছে যারা বিভাগ থেকে ফুললি বিকাশ, তারা বিভাগের কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামকে নিজের বলে মানতে নারাজ। তোমরা বিভাগের স্টুডেন্ট, বিভাগের বিভিন্ন কাজকর্ম, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি তোমার কর্মজীবনে অনেক বড় ভূমিকা রাখে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারা হয়? যারা ভালো মেধাবী শিক্ষার্থী যারা ছিলেন। আমি একটু খারাপভাবেই বলতে চাই, এই খারাপ মেধাবী শিক্ষার্থী যারা শিক্ষক হয়ে আসেন তারা আসলে অসামাজিক হয়ে যায়। কারণ অসামাজিকতা থেকেই কিন্তু তারা ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে। তারপর চাই যে আমাদের যারা শিক্ষক তারা দেখো, তারা যেমন একাডেমিক তেমনি ভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে অংশগ্রহণ করে। তোমরা যারা সিএসসি বিভাগ পাশ করে ভবিষ্যতে কর্মজীবনে ঢুকবা, তোমরা সবাই শুধুমাত্র জ্ঞানের পরিধির মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নিজেদের অবস্থানকে পরিলক্ষিত করবা বা নিজের অবস্থানকে ধরে রাখবা, এটি আমাদের ভাবনা। দুঃখ লাগে, সিএসসি ডিপার্টমেন্টের ফিফথ ব্যাচ যতটা ভূমিকা রেখেছিল বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা বিভিন্ন প্রোগ্রাম বা অর্গানাইজেশনে, অন্য ব্যাচগুলোকে আমি সেভাবে কাছে পাই না। বিশ্ববিদ্যালয় কাছে, আমি কাছে বলতে বিভাগের কাছে পাই না। আমি আজকের এই অনুষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই। আজকে আমাদের শিক্ষার্থী সম্ভবত সব মিলে 300 জন প্রায়। আজকের অনুষ্ঠানে কয়জন উপস্থিত আছে? কয়জন? এটা কি সোশ্যাল অ্যাক্টিভিটিদের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে না। যে কোনো অনুষ্ঠানে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, এটাও একটা মানে বলবো আমি এক্সট্রা কারিকুলামে। যাই হোক, আজকে ফিটনেসের বিদায়। আমি ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলতে চাই না, তোমরা ডিপার্টমেন্টে আমার থেকে একটু ভালো জানো, সবকিছুই ভালো খবর রাখো, সুতরাং ডিপার্টমেন্টে আমি কিছু বলতে চাই না। আমি বলতে চাই তোমাদের সুস্থ জীবন, তোমাদের সফল জীবন, কর্মজীবনে সফলতা আসো, সুস্থ থাকো, সুস্থ সুন্দর এবং সৎ মানুষ হিসেবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করো, এইটুকু কামনা করে, তোমাদের দীর্ঘ আয়ু কামনা করে আজকে যারা অনুষ্ঠান বা
ফেয়ারওয়েল অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং আমাদের বিভাগের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা সংশ্লিষ্ট আছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের বিদায় অনুষ্ঠানে সভাপতি আসছি। আজকে প্রথম পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একটি বিদায়ী শিক্ষার্থীদের উপলক্ষে। আমি আশা করব সকলেই ধৈর্য সহকারে শান্তভাবে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করে অনুষ্ঠানকে পরিচালনা করবে এইসব আশাবাদ ব্যক্ত করে আবারও সকলের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে এবং মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তৃতাটা নিলাম কিন্তু আমার চলে যেতে হবে। তো আজকে তোমাদের বিদায়ের দিন আসলে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থা তোমরা জানো। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নতুন একটা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা সেভাবে ব্র্যান্ডিং করতে পারি এবং এই ব্র্যান্ডিংটা আসলে তোমরাই করবা। শাহিদুল যে কথাটা বলে গেল যে আসলে শাহিদুলকে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চিনবে। আসলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে হয় কি যে একটা স্টুডেন্ট বইতে পড়ে, বইকে দিয়ে ওই স্টুডেন্টটাকে চেনে, কিন্তু আমাদের এখন উল্টা হয়ে গেছে যে শাহিদুলকে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে চিনবে এবং এ সময় এইভাবে ব্র্যান্ডিং হতে হতে এক সময় গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে সবাই চিনবে। আমরা আসলে সেই অবস্থায় যেতে পারিনি। তবে জীবনের সফলতার বেশ কয়েকটা স্তর আছে। এই স্তরগুলো তোমরা কখনোই কেউ হয়তো তোমাদের একটা জায়গায় মিস হয়ে গেছে, তোমরা যত সময় যদি টিউটারে বাইরে হইতে পারতাম তাহলে এই সময়টা তোমাদের লস হতো না। তো জীবনে শুধু এই পরাজয়টুকু ভেবেই তোমরা খুব হতাশ হইও না। জীবনের স্তর অনেক। তুমি দ্রুত একটা ভালো চাকরি পাও, আমরা চাই। চাকরি যখন ভালো পাবা তখন বিয়ে করতে দেরি করবা না। কারণ কি আমি বলি, আবার বিয়ে যদি করো, বিয়ে দ্রুত করার পর বাচ্চা নিতে দেরি করবা না। কারণ কি আমি বিশ্ববিদ্যালয়ে এরকমও অনেক শিক্ষক দেখেছি, কোন প্রফেসরের ছেলে বাইরের কোনো ইউনিভার্সিটির প্রফেসর, আর কোন প্রফেসর তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে। বিষয়টা এরকম। তো ওই যে আর্লি টাইম নিয়েছে সে কারণে তার ওটা বেনিফিট। তো জীবনের অনেক জায়গায় সফলতা আছে। এই সফলতাটুকু তুমি সব জায়গায় টাইমলি ইউটিলাইজ করবা। অতএব যে কোনো জায়গায় টাইম গ্যাপ করে ফেললেই কিন্তু তোমার একটা লস হয়ে যাবে। আর একটা বিষয় বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন যে অবস্থা, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আমাদের এই শিক্ষক এবং ছাত্র, এই শিক্ষক ছাত্রের মধ্যে কিন্তু খুব বেশি গ্যাপ না, এটা তোমরা জানো। যে স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষকরা এরা কিন্তু ধারে কাটে, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধারে কাটতে হয়। কারণটা জানো? কারণ ধারে কাটা এবং ধারে কাটার মধ্যে পার্থক্য জানো? বিষয়টা হচ্ছে যে স্কুলের যে শিক্ষক, তুমি যে স্কুলে পড়াশোনা করছো ক্লাস 6, 7, 8, 9, তুমি যদি ওই স্কুলের শিক্ষক হইতে চাও তাহলে তোমাকে 10-15 বছর ওয়েট করতে হবে। পড়াশোনার সাইকেল শেষ করে, ডিগ্রি পাস করে, নিবন্ধন করে তারপরে কি ওই স্কুলের শিক্ষক হতে হবে। আর আমার যে স্টুডেন্টটা আজকে ভালো করতেছে সে এই 1-1.5 বছরের মধ্যে সে আমার থেকে খুব ভালো প্রতিষ্ঠানে যাবে। এজন্য আমার কাছে তার কাছে আমার ভাব দেওয়ার কিছু নেই, মানে আমাকে ধারে কাটতে হবে, না। স্কুলের শিক্ষকরা কিন্তু ধারে কাটে, কারণ তুমি তার অবস্থায় যেতেই পারবা না এখন। এজন্য দেখবা যে তাদের খুব ভাব স্কুলের শিক্ষক কিংবা এরকম কলেজের শিক্ষক লেভেলের পর্যায়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এই জিনিসটা করে আসতে তেমন লাভ নেই। কারণ আজ এই সাহিত্য যে চাকরিতে জয়েন করছে তার জয়েনিং স্যালারি আমরা এখন অনেকে পাই না। তার যে স্টার্টিং স্যালারি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক এখন পায় না। তাহলে আর 4-5 বছর পর কি হবে? আমাদের এটা একটা দাম এবং এরকম অনেক ক্ষতি পাচ্ছে। তো এজন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে খুব বেশি জ্ঞান না। এখানে একটা নলেজ শেয়ারিং এর জায়গা। আমি বারবারই বলছি, তোমাদের ক্লাসেও বলছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে আসলে আমরা তোমাদেরকে পড়াতে যাই না, তোমাদের সঙ্গে নলেজ শেয়ার করতে চাই।
আর একটা জিনিস বলি তোমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে তোমরা চলে যাচ্ছ পাস করে, একটা বিশ্ববিদ্যালয় কয়েকটা প্যারামিটারের উপর ব্র্যান্ডিং করা হয়। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক যেটা বলে, বাইরে যে আমরা বলি না ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক গুলা কোন প্যারামিটারের উপর করা হয় তোমরা জানো? কি স্যার থিসিস? প্যারামিটারের মধ্যে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার হচ্ছে অ্যালামনাই। একটা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টরা কোন জায়গায় কতটা ভালো অবস্থানে আছে এটা জরিপ করা হয়, এটার উপর বড় একটা পয়েন্ট আছে। এবং যার যে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই যত ভালো জায়গায় থাকবে তার র্যাঙ্কিং তত ভালো। এজন্য দেখবা যে অক্সফোর্ড, হার্ভার্ড গ্রাজুয়েট যারা, তারা তাদের প্রফেশনে খুব হাই হাই পজিশনে তারা পজিশন হোল্ড করে, এই কারণে ওইসব ইউনিভার্সিটির র্যাঙ্কিং সবার উপরে। আর সেকেন্ড যে প্যারামিটারটা থাকে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, এটা শিক্ষক ছাত্র সব মিলে যে গবেষণা সেটা। তো আমাদের এই বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা ওই দুটার কোনোটাতেই নেই। আমাদের অ্যালামনাইও যে খুব বেশি ভালো অবস্থায় আছে, কারণ আমরা তো নতুন ইউনিভার্সিটি, সেক্ষেত্রে হয়তো 10, 15, 20, 30 বছর পর আমরা এটা একটা ভালো ফলাফল পেতে পারি। আর বিশ্ববিদ্যালয়ের এখন যে অবস্থা, আমি আমাদের কথা তোমাদের আর কি বলবো, বিশ্ববিদ্যালয়ের এখন আমাদের শিক্ষকদের যে অবস্থা, গবেষণার আসলে কোনো সুযোগও নেই, আর আমরা গবেষণার ভাবে মনোযোগী দিই। দুই মিলে আমাদের আসলে পরিবেশটা অনুকূল না, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা গবেষণার অনুকূল না, এবং আমরা খুব প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে মানুষ। আর আশা করি সব কিছু কেটে উঠবে। আমাদেরকে সেরকম সাপোর্টও দেওয়া হচ্ছে না, গবেষণার জন্য যে পরিবেশ তৈরি করা, সে পরিবেশের বিশ্ববিদ্যালয় দিতে পারছে না। সব প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমরাও পার হচ্ছি, তোমরাও পার হচ্ছ। তো আমরা আশা করি যে এইসব সমস্যার সমাধান হবে, এবং তোমরা আজকে বিশ্ববিদ্যালয়ে যারা চলে যাচ্ছ, বিশ্ববিদ্যালয় থেকে আসলে কেউ চলে যায় না। আমি যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসছি, আমি যে কোনো ইউনিভার্সিটি ইমেলে, কারণ হচ্ছে ওরা অ্যালামনাইকে এই ফেসিলিটিসটা দিয়ে থাকে। তো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা অ্যালামনাই যারা এখান থেকে পাস করে চলে যাবা, তারা আজীবন বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই। বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে একটা সময় গিয়ে দেখবা যে আমাদের ডিপার্টমেন্টে অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে, তখন অ্যালামনাইরে তোমরা আসবা, আইসি প্রোগ্রাম করবা, গেট টুগেদার হবে। অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আসলে তুমি সবসময় অ্যাটাচ থাকবা। আর কর্মক্ষেত্রে আমি আশা করবো তোমরা যারা যে কর্মেই যাও না কেন, কর্মক্ষেত্রে তোমাদের সততা, তোমাদের দক্ষতা, এটা তোমরা প্রমাণ করার চেষ্টা করবা। আর একটা জিনিস হচ্ছে যে সমাজে মনে করো যেমন ছোট্ট একটা গাড়ি, একটা বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করলে কয়জন ইনজুর হয়? একজন। একটা রিক্সা অ্যাক্সিডেন্ট করলে ইনজুর হয় 2 জন বা 3 জন। একটা বাস অ্যাক্সিডেন্ট করলে আরো বেশি, বিমান অ্যাক্সিডেন্ট করলে আরো বেশি, তাই না? যে যানবাহনের যত বেশি ক্যাপাসিটি, সেটা অ্যাক্সিডেন্ট করলে তত বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের সমাজের যেমন একটা ক্ষেত্রে একটা সমাজের একটা মানে কোনো ইন্টারমিডিয়েট পাস করার ক্ষেত্রে সে যদি পথভ্রষ্ট হয়, এবার সে যদি খারাপ পথে যায়, সমাজে তেমন ইফেক্ট পড়বে না। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে যদি কোনো জায়গায় করাপশন করে, কোনো জায়গায় অনিয়ম করে, কোনো জায়গায় দুর্নীতি করে, সেটা সমাজে বড় ইম্প্যাক্ট পড়ে। কারণ তুমি এই সমাজকে রিপ্রেজেন্ট করো, এজন্য তোমার সামান্য ভুল সমাজে বড় ধরনের ইফেক্ট ফেলতে পারে। তো আমি আশা করবো তোমরা যারা যে জায়গায় থাকবা, যে পেশায় থাকবো না কেন, সংস্থার সহিত শিক্ষার সহিত তোমাদের দক্ষতা প্রমাণ করবা, এবং আমাদের সকলের জন্য দোয়া করবো আমরা যেন এই ডিপার্টমেন্টটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং একটা সময়ে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট যেন খুব একটা বেশি ভালো অবস্থান করে দিতে পারে, এবং আমরা সে পথে যেন আমরা যেতে পারি। ধন্যবাদ সবাই। আমি বলবো যে ডিপার্টমেন্টের বেশ একটা রেসপন্সিভ ব্যাচ। আমি ক্লাসে দেখেছি যে ফিডব্যাকের ক্লাস অ্যাটেন্ডেন্সও বেশি, হ্যাঁ ক্লাসে সবসময় ফিডব্যাকের উপস্থিতি ছিল বেশি। আমি ফিডব্যাককে দেখেছি সবসময় রেসপন্সিভ, হ্যাঁ যে কোনো কাজে অ্যাক্টিভ একটা ব্যাচ পেয়েছি। আমি দেখেছি শহীদুলকে দেখেছি, আমি কিন্তু সবাইকে অবজার্ভ করি, তো শহীদুলকে দেখেছি আমি
গাছের টবের মধ্যে ল্যাপটপ রেখে বসে বসে প্রোগ্রামিং করতে ডিপার্টমেন্টে। আমি আসছি একদিন বিকালবেলা, এসে দেখি ও একাই ডিপার্টমেন্টে বসে আছে, ফুল গাছের টব, ফুল গাছগুলো কেমন নিয়ে আসছে ডিপার্টমেন্টে, ফুল গাছের টবের মধ্যে ও ল্যাপটপটা রেখে বসে বসে প্রোগ্রামিং করছে। ওকে যেমন দেখেছি আমি প্রোগ্রামিং করতে, আমি দেখেছি আমার রিসার্চের স্টুডেন্টদেরকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ডিপার্টমেন্টের প্রোগ্রামের জন্য পরিশ্রম। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজেই তোমাদের সরব উপস্থিতি ছিল আর কি, প্রত্যেকটা জায়গাতেই। বাকিরা সবাই ভালো করতো, আবার অনেকেও দেখেছি যে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকতে। হ্যাঁ, তো তোমাদের আসলে গোল যার যেটা সেটাই অ্যাচিভ হোক, সেটাই চাওয়া। আর আর যেটা বিষয় সেটা হচ্ছে যে যেখানেই যাও তোমরা মানে আমি আমি যেটা মনে করি যে ডিপার্টমেন্টকে যে আপডেট করতে হবে, ডিপার্টমেন্টকে প্রোগ্রাম করতে হবে, রক্ষা করতে হবে, ইউনিভার্সিটির প্রোগ্রাম রক্ষা করতে হবে, এত ভাই বোঝা মাথায় না আপনার দরকার নেই। ঠিক আছে, তোমরা তোমাদেরটা নিয়ে এগিয়ে যাও, ডিপার্টমেন্ট সার্টিফিকেট প্রোগ্রাম এমনি রক্ষা হবে, যে যেটা গোল অ্যাচিভ করতে চাও সেটাই তোমরা অ্যাচিভ করতে পারবা আশা করি। আর অ্যালামনাইয়ের কথা যেটা আসছে, এটা অবশ্যই তোমাদের একটু মেনটেন করতে হবে, যেটা যেমন সিনিয়র যারা তোমাদের অনেকে বাইরে চলে গেছে, তো ওরা এখনো রংপুরে আসছে, ফোন দেয় যে স্যার রংপুরে আসছে, দেখা করবো কেমন আছে, ডিপার্টমেন্টে যাবো। তো এটা একটা অন্তরের একটা টান, তো এটা তোমাদেরকে যেমন সজা স্যার বলতো এখন বুঝতে পারবে না, এটা বুঝতে 1 বছর লাগবে। হ্যাঁ, 1 বছর পর মনে হবে যে ইউনিভার্সিটি, এখন ইউনিভার্সিটিকে আমার সবার সবাই একসাথে আসি, তো তোমরা ডিপার্টমেন্টে নামে অনেক কিছু মনে হচ্ছে, রাগ দুঃখ অনেক কিছু আছে। তবে যখনই বাইরে যাবো তখন আবার এই ডিপার্টমেন্টের নামে কিছু বললে তখন আবার তোমরাই উদ্যোগ তোমাদের ওর উপর রাগ হয়ে যাবে যে আমার ডিপার্টমেন্ট কিছু বলা যাবে না। আর যেহেতু বিপদে ভবনের ডিপার্টমেন্টের সাথে আমাদের সাথে কম্পারিজন আছে, সেটা যদি বলি যে ওকে ফাইন, বিপদে ডিপার্টমেন্ট খুব ফাস্ট 4 বছরে বের করে দিচ্ছে, তো আমি যদি বলি তাহলে অ্যালামনাইরা কোথায়, এইসব প্রতিষ্ঠানে আছে, আর আমার গ্র্যাজুয়েটেড স্টুডেন্টরা কোন প্রতিষ্ঠানে আছে। ঠিক আছে, তা অবশ্যই আমাদেরকে মিনিমাইজ করতে হবে যত তাড়াতাড়ি আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিতে পারি, সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। তো তবে আমি মনে করি যে আমাদের গ্র্যাজুয়েটরা তাদের থেকে প্রতিষ্ঠানে আছে এবং তোমরাও থাকবা ইনশাআল্লাহ। সব মিলিয়ে সবার কাছে যেটা চাওয়া যে সুস্থ থাকো, আর যে পজিশনেই যাবা তোমার প্রোগ্রাম হবা, কেউ বিশেষ ক্যাডার হবে, যার যেটা ইচ্ছা যায় সেটা ভালো লাগা, তবে যেখানেই থাকো এই পেঁয়াজের দাম যারা বাড়াচ্ছে, হ্যাঁ পেঁয়াজের দাম বাড়ানোর মতো সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে যাবে। আমি সিমেন্ট করছি, তোমার ঠিক আছে। তো এখানে যারা উপস্থিত হতে পারেনি তারা মনে করতেছে যে আমি একটা তো তারা মনে করছে যে ওখানে কি আমার কি দাম, আমি থাকি আমার নিজেকে নিয়ে, এই যে সেলফ থিঙ্কিং, নিজেকে নিয়ে থিঙ্কিং, এটা থেকে আমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, ওখানে কি আমার কি দাম, সেটা করা যাবে না। আবার ধরো যে তোমরা ক্যারিয়ার লাইফে যাবা, প্রত্যেকটা সেক্টরে তোমরা যেমন এখন এফেক্টেড হয়ে গেছো, হ্যাঁ অনেকটাই এফেক্টেড হয়ে গেছে আমাদের দ্বারা, যে তোমার সেক্টর যেটা পড়ে গেছে। ঠিক আছে, আমি যদি বলি তোমার সেক্টর যেটা করতে আমার কথাটা তো এরকম না। হ্যাঁ, কথাটা খুবই মানে রেসপন্সিবিলিটি জায়গাতে খুবই একটা মানে একটা লো ভ্যালু একটা কথা। ঠিক আছে না, আমি যদি করতে অবশ্যই আমি এবং আমি ইনভেস্ট করতে চাই, তোমাদেরকেও এরকম একটা থাকতে হয় যে তোমাদের যারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, এবং আমি তোমাদের বুকে অনেক থাকার প্রত্যেকটা সেক্টরে, আর সরকার কোনো মেথোডোলজি নেই, দায়িত্ব বড় হচ্ছে সরকার কোনো মেথোডোলজি নেই। আমাদের ডিপার্টমেন্টের আউটপুট একটু পরে আছে, কারণ হচ্ছে আমরা বলি কম্পিউটার আউটপুট দেখা গেলে আমাদের হ্যাঁ ফাংশন রাখতেই হবে না, থাকতে হবে থাকে। ঠিক আছে, আমাদের আউটপুট এসে সময় লাগে, হ্যাঁ, এবং সৎভাবে কোনো কিছু করতে গেলে সময় লাগে। ঠিক আছে, আর শর্টকাট ভাবে কোনো কিছু করতে গেলে 2 বছরে পাস করে বের করে দেওয়া অনেক গভর্নমেন্টে।
হ্যাঁ, রেজাল্ট হয়নি, মানে টাইম আসেনি, তার আগে রেজাল্ট দিয়ে দিচ্ছে, তার আগে পরীক্ষা নিয়ে দিচ্ছে। হ্যাঁ, 2019 সালের পরীক্ষা 18টা দিয়ে। তো আমরা অত সরকারে চাই না, সৎ থাকতে চাই, সৎ থেকে সবচেয়ে ইভ্যালুয়েট করতে চাই। এই জন্য আমাদের কষ্ট হয়, আমরা একটু সবচেয়ে ইভ্যালুয়েট ভালো মতোই করতে চাই, ঠিক আছে? তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ডিপার্টমেন্টের তোমরা ছোট আছো, তোমাদের জন্য আমরা চেষ্টা করে যাব। আর সর্বোপরি বেশি কথা বলাতে চাচ্ছি না, দেখা হবে। আর বললাম যে এটা বিদায় অনুষ্ঠান না, বিদায় অনুষ্ঠানে তোমাদের সাথে সবসময় দেখা হবে, কথা হবে, কিন্তু ক্লাসে থাকবে। আর সব ভালো থেকো, থেকো। আর এখানে একটা ক্লাসে ক্লাস তো না যে আজকে একদম তোমাদের পড়ে তোমরা আজকে প্রোগ্রামার পাবা। আমার মনে হচ্ছে আজকে দিনটা জাস্ট ঠিক আছে না? এবং পুরো লাইফটাই ফিল করো, এত টেনশন হওয়ার কিছু কি আছে? আমরা যতটা কাজ শিখছি কম্পিউটারে, দোকান দিয়ে খাইতে পারবো নাকি? হ্যাঁ, এতটা খারাপ পরিস্থিতি নাই, তাই না? তো ঠিক, হ্যাঁ, প্রদীপ স্যার বললোই কেউ 1 লাখ টাকা ইনকাম করবে, কেউ 20,000 টাকা, সো হোয়াট, ঠিক আছে? তো এনজয় করো, ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর সব হবে। ফিটনেসের সাথে আমার অনেক খারাপ ভালো সুখ দুঃখ অনেক কিছু জড়িত। সেই জন্য বলছিল যে প্রদীপ স্যার সম্ভবত সঞ্জয় না আর তোমার চন্দর বলছিল। তা আমি যদি ওখান থেকে শুরু করতে চাই, আমি তোমাদের এখানে জয়েন করেছি 2014 সালের 14ই অক্টোবর। আমি যেদিন জয়েন করলাম প্রথম পরের দিন আমার মনে আছে পাশে যে রুমটা ল্যাব হয়েছে সেই রুমে তোমাদের পরীক্ষা চলছিল। শামসুজ্জামান স্যার আমাকে বললেন যে আপনাকে পরীক্ষা ডিউটি করতে হবে। সেখান থেকে শুরু। তখন সম্ভবত তোমাদের পরীক্ষা হচ্ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, আমি যতটুকু আমার মনে পড়ে, প্রোগ্রামিং বা সামথিং কোনো করছে। আসলে আমার এই বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টের প্রথম শুরু হচ্ছে তোমাদের সাথে, তারপরে তোমাদের 2-1 ক্লাস নাম আমার মনে হয় প্রত্যেক সেমিস্টারে ক্লাস নেই। সেকেন্ড ইয়ারে তোমাদের পরীক্ষা কমিটির মানে দুর্ভাগ্য বলো আর সৌভাগ্য বলো, চেয়ারম্যান হওয়ার আমার দুর্ভাগ্যই হয়েছিল বলতে গেলে। সেটা নিয়েও অনেক কথা আছে, যাক সেগুলো নিয়ে সেদিকে যাচ্ছি না। অনেকের হয়তো আমার সম্পর্কে খুব নেগেটিভ ধারণা জন্ম নিয়েছিল, অনেকের পজিটিভ ধারণা ছিল, অনেকে আমার সম্পর্কে হয়তো খুব মানে বাজে পরীক্ষা কমিটির চেয়ারম্যান থাকার কারণে। যদিও আমি বলবো যে তোমাদের ওটা ছোট মানুষ, তোমাদের আসলে বোঝার ভুল, পরে যাই হোক সেই বিষয়গুলো ঠিক হয়ে গেছে। এই বিষয়গুলো পরে প্রত্যেকটা সেমিস্টারে আসলে তোমাদের ক্লাস নিয়েছি, তোমরা অনেক ছিলা, 65 জন ছিলা, সেখান থেকে 52 জন এসেছো, অনেকগুলো ঠিক আছে। তো আমি আসলে আমার তোমরা অনেকে অনেক কথা বলেছো, সঞ্জয় স্যার বললেন, বিদেশ স্যার বলে গেছেন। আমি একটা জায়গায় যে কথাটা বলবো, আগে ভালো মানুষ হও। তোমরা ইন্টারমিডিয়েট পাস করে অনার্স কমপ্লিট করেছো, 3 বছর তোমাদের 3 বছর আগে কমপ্লিট হওয়ার কথা ছিল তোমাদের, বা 3 বছর পরে কমপ্লিট হয়েছে। তুমি যখন অনার্স কমপ্লিট করবা, গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করবা, আসলে তোমাকে আমার বা আমাদের জ্ঞান দেওয়ার মতো আমি মনে করি যে আসলে কিছু থাকে না। তোমরাই জানো যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। আমি যেটা তোমাদেরকে বলবো, আগে ভালো মানুষ হওয়া, এবারে সবকিছু এমনিতেই ভালো হয়ে যাবে, হয়তো সাময়িক কোনো বিপদ আসবে। এরকম করবা না, তোমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবাই জব করবা, সবাই আমরা জবের জন্যই, চাকরির জন্যই আমরা পড়ালেখা করি। আমি খুব কমই আছে যে আমরা পড়ালেখা করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, হায়ার এডুকেশন কমপ্লিট করে আমরা চাকরি করবো, জব করবো না, এটা খুব কমই আছে। মানে তুমি দেখবা যে 1%ও নাই যে আমি বিজনেস করবো, আমি শুধুমাত্র জানার জন্যই, আমি শিক্ষিত হওয়ার জন্য পড়ালেখা করেছি, এটা খুব কম আছে। আমি এটা একদম চিরন্তন সত্য, সব দেশের জন্য, আমাদের দেশের জন্য বলি আর সব জায়গার জন্য বলি। তো কর্মক্ষেত্রে দেখবা যে বিভিন্ন ধরনের মানুষ পাবা, তোমার মনে হবে যে আমার উপরে ওঠার দরকার। উপরে মিনস আমি ধরো একটা প্রতিষ্ঠানে আছি, আমার উপরের প্রতিষ্ঠানে যাওয়ার দরকার। আমার রিকোয়েস্ট থাকবে, এটা তোমরা করবা না আরেকজনের ঘাড়ে, অন্য একজনের ঘাড়ে বন্দুক রেখে অন্য একজনের ক্ষতি করে তোমাকে উপরের দিকে যেতে হবে। আমার চাওয়া থাকবে, আমার অনুরোধ থাকবে এই জায়গাটা। যদি শুনি যে তুমি ভালো কিছু করেছো, আসলে সঞ্জয় স্যার বলছিলেন যে স্যালারি
দেখো আমি আমি নিজেকে কম্পেয়ার করি এইভাবে যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার একটা বেসিক আছে। আমাদের যারা হচ্ছে এমএলএ বা চতুর্থ শ্রেণী বা বর্তমানে যে বিশ্বমার্কেটে যে যারা জব করে তারাও স্যালারি পায়। দেখা যাচ্ছে আমি যেটা বাসা ভাড়া পাই তাদের টোটাল স্যালারি ওইটা না। সে যদি চলতে পারে তাহলে আমি কেন পারবো না? তো তুমি যে পোস্টে, যে কোম্পানিতে, যে প্রতিষ্ঠানে জব করো, তোমার ডেডিকেশন যেটাই হোক, তোমাকে উপরে উঠতে হবে, তোমার কোয়ালিটি তোমাকে উপরে তুলবে। কিন্তু যদি শোনা যায়, যদি শুনি বা যদি বুঝতে পারি তুমি আরেকজনের মানে সিম্পলি আমি যদি বলি আরেকজনের উপরে বন্দুক রেখে তুমি উপরে ওঠার চেষ্টা করছো, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এরকম ধরনের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এরকম ধরনের হায়ার এডুকেশন কমপ্লিট করা কোনো প্রয়োজন নেই। যে আমরা সবাই শিক্ষিত হচ্ছি, অরিজিনাল যে ভালো মানুষ হওয়া, এই যে কয়েকদিন ধরে আমরা নিউজ দেখছি যে বাজারে অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে, ঠিক না? এটা তো আবার নিউজে এটাও দেখছি যে পেঁয়াজ দিয়ে ক্রাইসিস, হাজার হাজার বস্তা, হাজার হাজার উপর পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। তার মানে আমাদের মতো মানুষরা এটা তৈরি করেছে। গতকাল দেখলাম যে পত্রিকা লবণ নিয়ে মানে 200 টাকা 100 টাকা কেজি মারামারি হয়ে গেছে, অনেক কিছুই আমাদের মতো মানুষরাই এগুলো তৈরি করেছে, গুজব ছড়িয়েছে। তো এটা আসলে আমরা যদি শিক্ষিত হয়ে করি, আমার কাছে মনে হয় যে এরকম শিক্ষিত হওয়া আমাদের দরকার নাই। আমি চাইবো, আমি মানুষ হিসাবে, আমি তোমাদের শিক্ষক হিসাবে, আমি কি বলবো যে এই ইউনিভার্সিটির একজন প্রতিনিধি হিসাবে চাইবো যে তোমরা যেখানেই যাও আগে ভালো ভালো মানুষের যে ডেফিনেশন তোমরা সবাই জানো, কোনটা ভালো কোনটা খারাপ, সেই জায়গাটা আগে ধারণ করবা এবং সেই জায়গাটা থেকে তোমরা তোমাদের যে পথ চলা সেই পথ চলা করে শুরু করবে। একটা প্রতিষ্ঠানে কাজ করতে হলে কিছু প্রতিবন্ধকতা থাকবে। তোমরা যখন এখানে ভর্তি হয়েছো তোমরা কেউ জানতা না যে তোমাদের 4 বছরে কোর্স 7 বছর লাগবে, কেউ জানতা না। যেমন আমাকে আজকে গতকাল রেজাল্ট হওয়ার পরে আজকে আমি 4টা ফোন পেয়েছি যে ভাই অমুক আপনার ফ্যাকাল্টিতে আমার একজন স্টুডেন্ট, আমার একজন পরিচিত চান্স পেয়েছে, ওকে কম্পিউটার সায়েন্স ভর্তি হতে বলবো না ট্রিপল ই ভর্তি হতে বলবো, মেরিট লিস্টের প্রথম দিকে আছে। আমি বললাম কেন? আপনাদের ডিপার্টমেন্টে অনেক সেশন জট, ট্রিপল ই কিন্তু সেশন জট নাই। আপনাদের 8 জন শিক্ষক, তাদের তো 4 জন বা 5 জন শিক্ষক, তারা পারছে যে আপনারা মানে এই যারা এই জিনিসগুলো একদম ব্যক্তিগত চাওয়া থেকে বা আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক, এই বিষয়গুলো এসেছে। তো আমি মানে এই জায়গাগুলো আসলে কিছু করার নাই, তোমাদের সাথে হয়তো ক্লাসে বা পার্সোনালি বা অনেক সময় অনেক কিছুই আমি শেয়ার করেছি। তো এই বিষয়গুলো বা 1 জন বা 2 জন আসলে এই বিষয়গুলো সবাইকে সমানভাবে যদি আমরা এগিয়ে আসি। এখানে আমি যদি বলি যে আজকে বিভাগীয় প্রধান স্যার যিনি আছেন, উনি যদি চান একার পক্ষে এটা সমাধান করা সম্ভব না। আমি যখন বিভাগীয় প্রধান হব আমার পক্ষেও এটা একার পক্ষে সম্ভব না। সেটা তোমাদেরকেও সামনে থেকে এগিয়ে আসতে হবে। যেমন সঞ্জয় বলছিল যে পরীক্ষা পিছানোর মানে কি বলবো যে গেম প্ল্যান তৈরি করতো তারা, মানে আমি সঞ্জয়কে জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি যে তাহলে ধরো আমরা সেশনটা কমানোর জন্য তোমাদের পরীক্ষা ডেট দিলাম, তোমাদেরকে ওই ডেটে পরীক্ষা দিতে হবে, তাহলে এটা হচ্ছে তোমাদের সাপোর্ট। তারপরে ধরো ল্যাব পরীক্ষা দরকার, ল্যাব তো আমি একজন শিক্ষক, হয়তো আমি কম্পিউটার অন করে পরীক্ষা নিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ল্যাবের যে সাপোর্ট গুলো, যারা সাপোর্টিং স্টাফ থাকবে তাদের তো সাপোর্ট দরকার। তারা তালা দিয়ে গেটে তালা দিয়ে চলে গেল, কিছুদিন আগে যে পরিস্থিতিটা হয়েছিল তাদের একটা কর্মবিরতি বলো আর যেটাই বলো, এরকম পরিস্থিতি, তারপরে তাদের সাপোর্ট গুলো দরকার। আর সর্বোপরি আমাদের সাপোর্ট গুলো আছে। তো আমি যেটা মনে করি সেখানটা আসলে কমানোর জন্য প্রত্যেকের পজিশন থেকে একদম সামনে চলে আসতে হবে। সবাইকে মনে করতে হবে যে এটা একটা পরিবার, একটা পরিবারের যদি একজন মানুষের ক্ষতি হয় আমাদের সবার ক্ষতি, তো এটা ছাড়া সম্ভব না। তো এই জায়গাগুলোতে তোমাদের অনেক কি বলবো যে অনেক অভিযোগ বা অনেক কিছুই তোমাদের আছে, যেটা আমি শিক্ষক হিসাবে আমি যদিও যদি বলতে চাই যে আমার কোনো দায় নাই, তারপরেও আমার দায় আছে। আমি যদি বলি আমার কোনো দায় নাই, এক কথা বলে দেওয়া হয়তো আমার কোনো দায় নাই, তারপরেও আমার দায় আছে। তো এই বিষয়গুলো হয়তো কিছুটা থাকবে, কিছুটা হয়তো সলিউশনের মতো ছিলও না। সেই বিষয়গুলো আসলে তোমাদের এই অভিযোগ, ক্ষোভ, দুঃখ এগুলো ভুলে গিয়ে তোমরা যেগুলো শিখেছো, তোমরা স্যার বলছিলে যে তোমরা কি করতে চাও, কোন ডেস্টিনেশনে যেতে চাও,
তোমরা সেটা ঠিক করো। ঠিক হয়তো অলরেডি করে নিয়েছো, তুই একজন হয়তো করোনি, সেই জায়গাটা ঠিক করো। সেই জায়গাটা ঠিক করে তোমরা হচ্ছে পরের দিকে যাও। আর কি বলবো যে আসলে অনেক সময় হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে গেলে হয়তো দিন রাত অনেক শেষ হয়ে যাবে। আর আমি বলবো যে মানে আমার এই ইউনিভার্সিটিতে বছরা তোমাদেরকে দিয়ে আমি কাউকে হয়তো বলতে পারবো না। সেই প্রথম ব্যাচ থেকে শুরু করে প্রথম ব্যাচ আমি যখন জয়েন করলাম, জয়েন করার পরে 5 জন আমার কাছে প্রজেক্ট করার জন্য আসলো, কাউকে চিনি না, তাদের কোনো ক্লাসও নেই, সেই শুরু হয়েছে। এটা আসলে আমি যতদিন এখানে থাকবো, যতদিন আমি জব করবো, ততদিন আমাকে করতেই হবে। এটা আমার দায়িত্বের ভিতরেও পড়ে, এটা আমার মানে গভর্নমেন্ট যে পড়েছি সেটার ভিতরেও পড়ে, সেগুলোকে আমাকে করতেই হবে। তো আমার একটা কথাই থাকবে, তোমরা কর্মক্ষেত্রে ভালো করবা, ভালো কিছু করবা। যখন আমরা জানতে পারবো বা কোনো সময় ওভাবে বুঝতে পারবো যে আমার একজন স্টুডেন্ট, আমার বেগমের একজন স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট অমুক প্রতিষ্ঠানে গিয়ে খুব ভালোভাবে সবকিছু সম্পূর্ণ করেছে, ওইটাই আমার গর্ব। ঠিক আছে, ওই জায়গাটাই আমাদের চাওয়া বা ওই জায়গাটাই আমাদের পাওয়া। আদারওয়াইজ আমি জব করি, আমরা সবাই জব করি, আমরা একটা স্যালারি পাই। আমরা কি আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে ইউনিভার্সিটির শিক্ষক হতো কাউকে কোনোদিন মানে আর্থিকভাবে কোনো সহযোগিতা করে? সেটা কিন্তু না। যেমন আমি যখন গ্রামে যাই, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছিলাম, তারা যখন দেখে যে আমি গ্রামে গেছি, আমি জব করি, তারা অনেক খুশি হয়। আমাদের খুশি জায়গাটাও কিন্তু আসলে ওই জায়গাটায়। যদি শুনি যে তুমি ওই প্রতিষ্ঠানে গিয়ে খারাপ কিছু করেছো, তুমি একটা লিড দিয়েছো, প্রতিষ্ঠানটা খারাপ করা হয়েছে, তখন কিন্তু সেটাও একটা নিউজ, সেটা নেগেটিভ নিউজ। সেই নিউজটা জানলে হয়তো আমাদের খুব কষ্ট লাগে। তো আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। তোমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি যেতে পারিনি, আমার মানে পারিবারিক একটু প্রবলেম থাকার কারণে। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি আসলে কোনোভাবেই সময় করতে পারিনি। আজকেও প্রবলেম ছিল, চেয়ারম্যান স্যার আমাকে ফোন দিচ্ছিলেন যে আমি আসতে পারবো কিনা। বললাম স্যার আমি অবশ্যই যাবো, বড়দিনের প্রোগ্রামটা আমি যেতে পারিনি, আজকে অবশ্যই যাবো। আর তোমরা যেখানে থাকবা ভালো থাকবা, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, যদি একজন শিক্ষক হিসাবে না, একজন যদি বলো অভিভাবক হিসাবে আমার প্রয়োজন যদি হয়, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। সবাই সিএসসি পরিবারের জন্য, ইউনিভার্সিটির জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা, সবাই নিজ নিজ কর্ম প্রতিষ্ঠানে বেগম রোকেয়া ইউনিভার্সিটির সুনামটাকে, যে আমাদের যে সুনামটা আছে, মানে নেগেটিভ একটু সুনাম আছে, সেটা যেন পজিটিভ হয়। তোমরা নিজ নিজ পজিশন থেকে সেই দায়িত্বটুকু পালন করবা, এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকো, সবাই সুখী হোক এবং দীর্ঘজীবী হোক। সবার শুভকামনা, সবাইকে শুভকামনা জানিয়ে ধন্যবাদ সবাই। বা কেউ নিজে ব্যবসা করতে চাও, কিন্তু সবাই ভালো থাকো, এটাই কামনা। তো আপাতত থাক, তোমরা পরে। আর ডিপার্টমেন্টের সাথে তোমাদের আসলে রিলেশন ক্লোজ হয়, যেমন আমার সময় যখন আমাদের বিদায় অনুষ্ঠান বা পড়ার শেষে গেল, খুব খুশি যে আসলাম ডিপার্টমেন্ট থেকে চলে যাচ্ছি। কিন্তু আজকে কিন্তু আমি যখন আমার রাজশাহীতে যাই, খুব খারাপ লাগে যে আস্তে আস্তে জুনিয়রদের পরিমাণ কমে গেছে, পরিচিত মুখ এখন আর পাওয়া যায় না। শুধুমাত্র ফেসবুক আসার জন্যই কিছু পরিচিত মুখ পাওয়া যায়। তো তোমরা একটু এই জিনিসগুলো মাথায় রাখো। আসলে ডিপার্টমেন্টকে মিস করবা আজ থেকে 1 বছর পর, তখন ডিপার্টমেন্টকে আসলে মিস করতে পারবে। বা এবং আরেকটা এই শিক্ষা জীবনটাকে, যে 1 বছর পর থেকে শিক্ষা জীবনটাকে তোমরা মিস করবা, বা এবং ডিপার্টমেন্টকে। তো তোমাদের শিক্ষাকে সবাই ভালো করুক জীবনে, সবাই যে যা চাওয়া আছে সেটা পূর্ণ হোক, এই শুভকামনা। আর আমাদের ডিপার্টমেন্ট, সকল শিক্ষক, জুনিয়র সবার প্রতি তোমাদের দোয়া করো যেন সবাই ভালো থাকতে পারে। থ্যাংক ইউ। এই যে সবাই চাইনিজ বেশি দিবারি করে কিরে প্রান্ত আগে রেখে দিলে কেমন হয়? ভালো হয় না? আগে রেখে লিখুন নেই। মোহাম্মদ আব্দুল্লাহ আল মুনেম।
নজরুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ লাভলু মিয়া, মোহাম্মদ মিরাজুল কবির, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইয়ের সঙ্গে ফুটবল হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, সিমেন্টিক ভাই, মোহাম্মদ শাহিদুল ইসলাম, মোহাম্মদ জাবেদুল ইসলাম, আমার হাত পা সব লাগে গেছে, বসেছিল আমি দাঁড়াই আছি। তিথি রানী দাস, হৈমন্তী রয়, নিজেকে দেখার খুব ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো। মারুফা বেগম, রাজ্জাক হোসেন, সাগর চন্দ্র সরকার, সিমেন্টিক ভাই, সানাহাসিস চন্দ্র কৌশিক, সিনথিয়া শারমিন, সঞ্জয় রয়, আরশাদ আফজাল অঙ্কন, মোহাম্মদ বাবুল হোসেন, ও আচ্ছা আচ্ছা, ইনার নাম আবির চক্রবর্তী, ভুল বলছিলাম। চন্দন সরকার, ধীরাজ চন্দ্র রয়,
মোহাম্মদ মেহেদি হাসান, 52 জন ভাই। এই কার্ডগুলো পাওয়া যেত না। মোসাম্মদ মমেনা খাতুন, কার্ডে ডিজাইন করছে রুমুমিন, লিখছে আমি। মুনসুরা খানম, মুশফিক আহমেদ, সাবিকায় ছিল হিরণময় সরকার, সরি রায়। মোহাম্মদ খালেদ রানা, শরীফ ইসলাম, আদর করলাম। আমি ভাইয়ের টিমের ম্যানেজার ছিলাম, গোল ম্যানেজার। মোহাম্মদ খালেদ রানা, সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার যে আমার কথা যদি মনে পড়ে, আমার কথা মনে পড়ার সাথে সাথে আরে ভাই গিটারের সাথে তো কথা হইছে, যত সম্পর্কে আমরা কোন সালে গান এটা? আসামের গান এটা। তোমার হাতে
আমি তখন অষ্টাদশী মাই, তখন তোমার পুষ্পতর হয়। আমি তখন অষ্টাদশী মাই, লজ্জা জড়ানো ছন্দে টিপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার পুষ্পতর হয়। আমি তখন অষ্টাদশী মাই। গোপনীর প্রেম গোপনে গেছি শুনি, আমরা দুজনে কখন গেছি শুনি। ফুল ঝরে হতে ফুল ঝরে গেলে, মালা কিসে গাঁথা হয়। তখন তোমার পুষ্পতর হয়। আমি তখন অষ্টাদশী মাই। লা 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 লা। তোমার পথে কাটাই ভেবেছ মনে, ভুলতে পারিনি তোমার মতো করে। জল ছবি ভেবে ভুল করেছিলে, ভালোবাসা সে তো নয়। তখন তোমার ফুল ফসল কোথায়।
Karan gözü tut göğüse bir